ত্রয়োদশ সংসদ নির্বাচনের প্রার্থীদের প্রতীক বরাদ্দ কাল থেকে আনুষ্ঠানিক প্রচার। নির্বাচনের পরিবেশ খুবই ভালো, খুবই সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক এবং একে অপরকে স্বতঃস্ফূর্ত। কেউ কেউ তাদের প্রতীকের প্রচারণা করছে, সে ব্যাপারে কোনো মনিটরিং নাই, শোকজ নাই, তত্ত্বাবধান নাই। স্থানীয় পর্যায়ে আমরা যেন এই ধরনের অপ্রীতিকর কথা, ভয়ভীতিকর পরিবেশ এগুলো তৈরি হতে না দেখি। কয়েক জায়গায় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ। তারেক রহমানের সফর ঘিরে সিলেটে উৎসবের আমেজ। কাল আলিয়া মাদ্রাসা মাঠে সমাবেশের মধ্য দিয়ে শুরু করবেন নির্বাচনী প্রচার। সিলেটবাসী মনে করে উনি পুরোই সিলেটি, এর জন্য ওনার কাছে প্রত্যাশার কোনো শেষ নাই। স্বাভাবিকভাবে সিলেটবাসী, দক্ষিণ সুরমাবাসী তথা বিএনপি পরিবার আপামর জনগণ অত্যন্ত খুশি। কুমিল্লায় প্রকাশ্যে কিশোর গ্যাং ও সন্ত্রাসীদের অস্ত্রের মহড়া, জনমনে আতঙ্ক, নির্বাচনে নিরাপত্তা নিয়ে শঙ্কা। কিশোরগঞ্জ যেভাবে উৎপাত করতেছে তাতে আগামী নির্বাচন সুষ্ঠু হবে বলে আমরা মনে করি না। মার্ডার, খুন, লুটপাট, ছিনতাইকারী এগুলো দমন হয়েছে না, আর নির্বাচন তো বহুত একটা ব্যাপার পারি না। রংপুর মেডিকেলে ইন্টার্ন চিকিৎসকদের ধর্মঘটে সকাল থেকে রোগী ভোগান্তি, হামলাকারীদের গ্রেফতার ও নিরাপত্তা নিশ্চিতের দাবি আন্দোলনকারীদের। এত রোগী আর ডাক্তাররা যদি কর্মবিরতি করে তাহলে এই রোগীগুলোর অবস্থা কি হবে? ইন্টার্ন ডাক্তাররা নাকি শুনলাম ধর্মঘটে গেছে, রোগীর অবস্থা তো দেখতে পাচ্ছেন। এই ধর্মঘট যদি না থাকে তাহলে হয়তো আমাদের সবাই দেখাশোনা করতে পারতো, রিপোর্টও করতে পারতেছি না। তীব্র শীত ও কুয়াশায় কুড়িগ্রামে ফসলের ক্ষতির শঙ্কায় কৃষক, গোপালগঞ্জের চাষিদের কপাল পড়েছে নিম্নমানের বীজে। আমন্ত্রণ, বিরতিহীন সংবাদ সারা দেশে। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, পুরো খবর জানাবো নাবিলা সোহার। প্রতীক বরাদ্দের পর সার্বিক নির্বাচনী পরিবেশের খবর জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। প্রথমেই যাচ্ছি রাজশাহীতে তারেক মাহমুদের কাছে। তারেক, প্রতীক বরাদ্দ তো শেষ হয়েছে, নির্বাচনী পরিবেশ নিয়ে প্রার্থীরা কি বলছেন, তারা কতটুকু সন্তুষ্ট? সোহা, নির্বাচনী পরিবেশ নিয়ে প্রার্থীরা এখন পর্যন্ত অনেকটাই সন্তুষ্ট, তবে দু একজন প্রার্থী তারা লেভেল প্লেইং ফিল্ডের বিষয়ে কিন্তু তারা জানিয়েছে এবং প্রশাসন যেন সঠিকভাবে লেভেল প্লেইং ফিল্ড মেনটেন করে নির্বাচন কমিশনের পক্ষ থেকে জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে তারা তেমনটি জানিয়েছেন। এবং আমি সকাল থেকে দেখতে পাচ্ছি যে রাজশাহীর যে 6টি আসনে সকাল 10টার পরে আসলে 29 জন প্রার্থী প্রত্যেকে দলীয় এবং পছন্দ সহিত প্রতীক বরাদ্দ কিন্তু পেয়েছেন। প্রত্যেকের হাতে নিজ নিজ প্রতীক তুলে দিয়েছেন জেলা রিটার্নিং কর্মকর্তা। এবং সকাল 10টা থেকে আসলে রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ে রিটার্নিং কর্মকর্তার কিন্তু নির্বাচনে যে জেলা রিটার্নিং কর্মকর্তা, জেলা প্রশাসকের কার্যালয়ে সকল প্রার্থীদের তাদের প্রতিনিধিদের যে উপস্থিতিতে এই প্রতীক বরাদ্দ যে কার্যক্রম সেটি শেষ হয়েছে। এ সময় আমরা যতটুকু দেখেছি যে রিটার্নিং কর্মকর্তা, সহকারী রিটার্নিং কর্মকর্তা এবং অফিসাররা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সকলেই উপস্থিত ছিলেন। প্রতিটি প্রার্থীর যে বিষয়ে তারা কমিশনের পক্ষ থেকে নির্বাচনের যে আচরণবিধি সেগুলো কিন্তু উপস্থাপন করা হয় এবং নির্বাচনে আচরণবিধিতে প্রার্থীরা কি করতে পারবেন কি করতে পারবেন না, এবং যদি কেউ নির্বাচনী আচরণ ভঙ্গ করে তাদের বিরুদ্ধে যে ব্যবস্থা নেওয়ার বিষয়টি সেটিও কিন্তু রিটার্নিং কর্মকর্তার পক্ষ থেকে জানানো হয়েছে। এবং প্রার্থীরা ব্যানার, ফেস্টুন সহ মিটিং সমাবেশ নিয়ে রিটার্নিং কর্মকর্তাদের সাথে কিন্তু বিস্তারিত আলোচনাও করেছেন। এবং আমি যতটুকু এই সারাদিন ব্যাপী যতটুকু দেখেছি যে রাজশাহীর যে 6টি আসনে 26 জন প্রার্থী যারা দলীয় প্রতীক পান, এর মধ্যে 26 জন দলীয় প্রার্থী তাদের দলীয় প্রতীক পেলেও রাজশাহীর 2টি আসনে 3 জন স্বতন্ত্র প্রার্থী পছন্দ মতো কিন্তু প্রতীক বরাদ্দ পেয়েছেন। এতে রাজশাহী 2 আসনের স্বতন্ত্র প্রার্থী সালেহ আহমেদ পান মোটরসাইকেলের প্রতীক, এবং রাজশাহী যে 5 আসন রয়েছে পুঠিয়া দুর্গাপুর আসন, সেখানে পুঠিয়া উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি এবং বিএনপির বিদ্রোহী
বিদ্রোহী যে স্বতন্ত্র প্রার্থী ইসফাক খায়রুল হক, তিনি ঘোড়া প্রতীক, এবং যুক্তরাজ্যের জিয়া পরিষদের বর্তমান যিনি সহসভাপতি বিএনপির স্বতন্ত্র প্রার্থী রয়েছেন, তিনিও ফুটবল মার্কা প্রতীক পেয়েছেন। এবং এখন পর্যন্ত যতটুকু দেখতে পাচ্ছি, একটু আগেই রাজশাহীর যে সদর আসনের যারা প্রার্থী রয়েছেন সকল প্রার্থী কিন্তু রাজশাহী জেলা রিটার্নিং কর্মকর্তা তারা ডেকেছিলেন এবং নির্বাচনে যে আচার যে নিয়ম বলি সেগুলো বিষয়ে কিন্তু আলোচনা করার জন্য। এবং এখন পর্যন্ত আমি রাজশাহী শহরে যতটুকু দেখতে পাচ্ছি যে আইনশৃঙ্খলা বাহিনীর যে তৎপরতা সেটি কিন্তু বেড়েছে এবং প্রত্যেকটি মোড়ে মোড়ে চেকপোস্ট বসিয়ে যে সিসিটিভি মাধ্যমে যে নিরাপত্তার যে সার্বিক বিষয়টি সেটি নিয়ন্ত্রণ করা যাচ্ছে। বলা যায় যে প্রার্থী এবং সমর্থকরা মুখিয়ে আছে খুবই উৎসবমুখর পরিবেশে। কালকে সকাল থেকে তারা যে নির্বাচনী প্রচারণা সেটি শেষ করবেন। সোহার, একেবারেই ঠিক, কালকে সকাল থেকে আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরু হবে। তারেক, ধন্যবাদ আপনাকে। এবারে একটু মুন্সিগঞ্জে আমাদের আরেক সহকর্মী আরাফাত রায়হান আছে, আরাফাত রায়হানের সঙ্গে কথা বলবো। আরাফাত রায়হান, নির্বাচনী আমেজ কেমন দেখছেন এলাকায়, আর প্রার্থীরা আচরণবিধি যেগুলো আছে সেগুলো কতটুকু মেনে চলছে? সোহার, দেখুন আজ সকাল থেকে কিন্তু আচরণ বিধি সংক্রান্ত যে অবহিতকরণ সভা সেটি জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে অনুষ্ঠিত হয় এবং এরপরে কিন্তু জেলার এবছরে যে 3টি আসনের মোট 19 জন চূড়ান্ত প্রার্থী রয়েছে সেই প্রার্থীদের মাঝে কিন্তু প্রতীক বরাদ্দ দেওয়া হয় এবং এই প্রতীক দেওয়ার মধ্য দিয়ে কিন্তু আসলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দেখা যাচ্ছে যে নতুন একটি আমেজ তৈরি হয়েছে এবং জেলার যে 3টি আসন রয়েছে, মুন্সিগঞ্জ 1 আসনে এবারে মোট প্রার্থী হয়েছেন 6 জন। এর মধ্যে কিন্তু বিএনপির মনোনীত প্রার্থীর পাশাপাশি দেখা যাচ্ছে যে বিদ্রোহী প্রার্থীও রয়েছে এবং 10 দলীয় জোট সহ অন্যান্য দলের প্রার্থীও রয়েছে এবং মুন্সিগঞ্জ 2 আসনে কোনো স্বতন্ত্র প্রার্থী হয়নি। তবে সেখানে বিএনপির পাশাপাশি কিন্তু 10 দলীয় জোটেরও প্রার্থী রয়েছেন এবং একই সাথে মুন্সিগঞ্জ 3 আসনে কিন্তু চূড়ান্ত প্রার্থী হিসাবে আমরা 8 জনের নাম ঘোষণা করতে দেখেছি এবং তাদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। এর মধ্যে কিন্তু বিএনপি মনোনীত প্রার্থীর পাশাপাশি বিদ্রোহী প্রার্থীও হয়েছেন জেলা বিএনপির সদস্য সচিব মহিউদ্দিন আহমেদ। তিনি আসলে এবারে নির্বাচনে ফুটবল প্রতীক নিয়ে নির্বাচন অংশ নেবেন এবং তার প্রতীকও কিন্তু মোট যে 19 প্রার্থীর মধ্যে 17 জন আসলে বিভিন্ন দলীয় প্রার্থী এবং 2 জন কিন্তু স্বতন্ত্র প্রার্থী হিসাবে এবারে নির্বাচনে অংশগ্রহণ করবে এবং আমার এই 19 জন প্রার্থীর মধ্যে 6 জন প্রার্থীর সাথে কথা হওয়ার সুযোগ হয়েছে এবং তারা কিন্তু নির্বাচনী আচরণ বিধির মানার ক্ষেত্রে প্রত্যয়ের কথা জানিয়েছেন এবং তারা বলেছেন যে সকল বড় দল ছোট দল সকল প্রার্থীর জন্যই কিন্তু যেন সমান আচরণ করা হয় নির্বাচন কমিশন এবং সংশ্লিষ্টদের পক্ষ থেকে। একই সাথে মুন্সিগঞ্জের যে আইন শৃঙ্খলা রয়েছে সেটি যথাযথ এবং রাখার জন্য কিন্তু তারা জানিয়েছেন এবং আমরা নির্বাচনে প্রতীক বরাদ্দর পরপরই কিন্তু প্রার্থীর সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস আনন্দের চিত্র দেখেছি। তবে আনুষ্ঠানিকভাবে যেহেতু আগামীকাল প্রচারণা শুরু হবে সেক্ষেত্রে এখন পর্যন্ত কিন্তু আনুষ্ঠানিক প্রচারণা আমরা দেখতে পাচ্ছি না। তবে সকলে কিন্তু আগামীকাল সকাল থেকে নিজ নিজ প্রতীকের নিয়ে কিন্তু প্রচারণায় অংশ নেওয়ার জন্য একটি প্রস্তুতি দেখতে পাচ্ছি আমরা। সোহার, রায়হান, ধন্যবাদ আপনাকে। প্রতীক বরাদ্দ কার্যক্রমে দিনভর সরব ছিল সারা দেশের রিটার্নিং কর্মকর্তাদের কার্যালয়গুলো। সকাল থেকে শুরু হয় প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ। এর আগে প্রার্থী ও তাদের প্রতিনিধিদের আচরণবিধি মানা চলা সহ বিভিন্ন বিধিনিষেধ সম্পর্কে সচেতন করেন নির্বাচনী কর্মকর্তারা। কয়েক জায়গায় প্রতীক বরাদ্দ নিতে আসা প্রার্থী ও কর্মী সমর্থকদের বিরুদ্ধে উঠেছে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ। সারা দেশে দিনভর উৎসবমুখর পরিবেশ। সকাল থেকে চলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ। রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে নিজ নিজ কর্মী সমর্থক ও প্রতিনিধিদের নিয়ে উপস্থিত হন বিভিন্ন দলের প্রার্থীরা। শুরুতেই তাদের আচরণবিধি মেনে চলা সহ বিভিন্ন বিধিনিষেধ সম্পর্কে সচেতন করেন নির্বাচনী কর্মকর্তারা। আচরণবিধি লঙ্ঘন করলে এর শাস্তি সম্পর্কেও অবহিত করেন। প্রতিদ্বন্দ্বী প্রার্থীগণ তারা তাদের প্রচারণার সময় পরিবেশ বান্ধব প্রচারণা করবেন এবং আচরণ বিধিমালাটা সঠিকভাবে তারা পালন করবেন। প্রার্থীগণ এসেছেন, আমরা নির্বাচনী আচরণ বিধি এবং প্রচারণা কিভাবে করবে, কখন শেষ হবে এই বিষয়ে তাদেরকে উপস্থাপনার মাধ্যমে অবহিত করেছি।
এরপর একে একে প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হয়। দলীয় প্রার্থীরা নিজ নিজ দলের প্রতীক পান, আর স্বতন্ত্র প্রার্থীদের বরাদ্দ দেওয়া হয় তাদের আবেদনকৃত পছন্দের প্রতীক। এবারের নির্বাচনে 119টি প্রতীক থেকে বরাদ্দ পান প্রার্থীরা। উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে প্রচারণার কথা দেন তারা। 2001 সালে যেরকম নির্বাচনের পরিবেশ ছিল তার চেয়ে অনেক ভালো পরিবেশ। সবাই স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করছে, একে অপরের সৌহার্দ্য ভাই ভাই হিসেবেই সবাই সবার সঙ্গে সুন্দর আচরণ করছে। আমি মানুষের বিগত দিনে কল্যাণ করেছি, সেই কল্যাণ মানুষ বিবেচনা করেই আমাকে ভোট দেবে সেটা প্রত্যাশা করি, এবং সেই বিবেচনায় আমি অনেক এগিয়ে আছি এবং শতভাগ বিশ্বাস করি ইনশাল্লাহ মানুষ সেটা বিবেচনা আনবে। কেউ কেউ শত শত লোকের মধ্যে প্রচারণা করছে, কজ নাই। ভোটারদের মার্কা, এটা আমার মার্কা না। আমার এই হাত যদি কেউ চুরি আমি যথাযথ ব্যবস্থা নেব। এদিকে প্রতীক বরাদ্দ কার্যক্রমেই আচরণবিধি লঙ্ঘনের ঘটনা ঘটেছে। কুমিল্লায় রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সামনে বিভিন্ন দলের প্রার্থীদের পক্ষে স্লোগান দিতে দেখা যায় কর্মী সমর্থকদের। এসব ঘটনা খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার কথা জানান নির্বাচনী কর্মকর্তা। বাইরে আমি শুনেছি যে এরকম কিছু সমর্থক তারা মিছিল বা অন্য কিছু করে থাকতে পারে, তবে যদি এরকম কিছু ভঙ্গ হয় তাহলে আমরা সেটা ব্যবস্থা নিব। রাজশাহীতে জাতীয় পার্টির প্রতীক বরাদ্দের প্রতিবাদে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সামনে প্রতিবাদ করে এনসিপি নেতারা। পঞ্চগড়ে উন্মুক্ত আলোচনায় বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে হুমকি দেওয়ার অভিযোগ করেন এনসিপি প্রার্থী সার্জিস আলম। তাদের স্থানীয় পর্যায়ে কিছু নেতাকর্মী নির্বাচনের পরে দেখে নিব ভোটটা যদি অন্য জায়গায় যায়, স্টেটমেন্ট দিচ্ছে একেবারে। কাল থেকে আনুষ্ঠানিক প্রচারণায় নামবেন প্রার্থীরা। নির্বাচনী প্রচারণা করা যাবে পর্যন্ত। এবার নির্বাচনে প্রায় 12,77,00,000 ভোটার তাদের পছন্দের জনপ্রতিনিধি নির্বাচিত করবেন। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। 21 বছর পর আজ সিলেট সফরে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। দলীয় নীতি অনুযায়ী মাজার জিয়ারতের মাধ্যমে সিলেট থেকে ত্রয়োদশ জাতীয় নির্বাচনের প্রচারণা শুরু করবেন তিনি। বিভাগের 3 জেলায় সমাবেশে বক্তব্য রাখবেন, ধানের শেষ প্রতীক তুলে দেবেন প্রার্থীদের হাতে। সমাবেশ ঘিরে উচ্ছ্বসিত নেতাকর্মীরা। স্মরণকালের সবচেয়ে বড় জমায়েতের প্রত্যাশা বিএনপির। সবশেষ 2005 সালে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব হিসেবে সিলেটে এসেছিলেন তারেক রহমান। এবার দলের চেয়ারপারসন মমতাময়ী মা বেগম খালেদা জিয়াকে হারানোর পর চেয়ারম্যানের দায়িত্ব নিয়ে মায়ের দেখানো পথেই মাজার জিয়ারতের মাধ্যমে শুরু করবেন নির্বাচনী প্রচারণা। এখানে পৌঁছার পর তিনি বক্তব্য রাখবেন। 11 জন আমাদের যে 6 জন ক্যান্ডিডেট রয়েছে সিলেটের এবং 5 জন সুনামগঞ্জের, তাদেরকে পরিচয় করিয়ে দিবেন। মানুষ একদিকে দেখতে চায় তাদের নেতাকে, আরেকদিকে শুনতে চায় 31 দফা সংস্কারের যে কর্মসূচিগুলো রয়েছে সেই সংস্কারের কর্মসূচির সম্বন্ধে ঠিক কী বলেন। তারেক রহমানকে স্বাগত জানাতে সাজ সাজ রব সিলেট বিভাগ জুড়ে। পোস্টার ব্যানারে অন্যরকম এক আবহ সড়কগুলোতে। স্বাগত জানিয়ে মিছিল করছেন নেতাকর্মীরা। এ যেন বাঁধ ভাঙা উচ্ছ্বাস। আমাদের আত্মার আত্মীয়, উনি আমাদের সিলেটে আসতেছেন। স্বাভাবিকভাবে সিলেটবাসী, দক্ষিণ সুরমাবাসী তথা বিএনপি পরিবার আপম জনগণ অত্যন্ত খুশি। সিলেটবাসী মনে করে উনি পুরোই সিলেটি, এর জন্য উনার কাছে প্রত্যাশার কোনো শেষ নাই। জুবাই আলিয়া মাদ্রাসা মাঠে দেখতে পাবো, এটা হচ্ছে আমাদের বড় একটা স্বপ্ন পূরণ হতে চলেছে। সমাবেশ স্থল আলিয়া মাদ্রাসা মাঠে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। সমাবেশের আগের রাতেই মাঠে জড়ো হবেন নেতাকর্মীরা। পুরো নগরী সমাবেশে পরিণত হবে বলে প্রত্যাশা বিএনপি নেতাদের। 17-18 বছর এই ধরনের স্বতঃস্ফূর্ততার মধ্যে তো কোনো কিছু হয় নাই। এবারে তো মানুষ কোনো বাধা বিপত্তি ছাড়াই মানুষ তার স্বতঃস্ফূর্তভাবে আসবে। তিনি তো সারা দেশের জন্য একজন দ্রষ্টব্য মানুষ, আকর্ষণের কেন্দ্রবিন্দু। তিনি যখন আসবেন তার নিরাপত্তা মানে শহরের নিরাপত্তা, জনপদের নিরাপত্তা, দেশের নিরাপত্তা। এভাবে সাড়া পাচ্ছি, এইগুলো দেখে মনে হচ্ছে আমরা যে টার্গেট ছিল আমাদের সমাবেশে কি পরিমাণ উপস্থিতি, তার চেয়ে বহুগুণ বেশি উপস্থিতি আমরা সাড়া পাচ্ছি। দলীয় নেতাদের মতে বাংলাদেশ তথা সিলেট নিয়ে তারেক রহমানের পরিকল্পনা জানতে বিএনপি নেতাকর্মী ছাড়াও হাজারো সাধারণ মানুষ জমায়েত হবে এই জনসভায়। মাহবুবুর রহমান রিপন, যমুনা নিউজ, সিলেট।
সিলেট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নাবিল হোসেন। একটু নাবিলের সঙ্গে কথা বলবো। নাবিল, জনসভার প্রস্তুতি কেমন দেখছেন আর নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কেও জানতে চাই আপনার কাছে। সোহার, জনসভার প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। আমরা এই মুহূর্তে আছি সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠ, যে মাঠে আগামীকাল সকাল 11টায় তারেক রহমান বক্তব্য দিবেন এবং এই সমাবেশের মধ্য দিয়ে বিএনপির নির্বাচনী যে কার্যক্রম অর্থাৎ নির্বাচনী সভা সমাবেশ সেগুলোর সূচনা হতে যাচ্ছে। ইতিমধ্যে আমরা দেখেছি যে মূল যে মঞ্চের কাজ সেই মঞ্চের কাজ প্রায় শেষ পর্যায়ে, পাশাপাশি অন্যান্য যে আনুষ্ঠানিকতা মাঠের সেই কাজগুলো শেষ হয়েছে। এর বাইরে আইনশৃঙ্খলা পরিস্থিতি আমরা পোশাকধারী পুলিশের পাশাপাশি র্যাব সদস্যদের দেখেছি এখানে। এছাড়া আসলে সাদা পোশাকে যারা গোয়েন্দা যারা কর্মকর্তারা রয়েছেন পুলিশের, তারাও এখানে উপস্থিত আছেন। আর ইতিমধ্যে নিশ্চয়ই ক্যামেরার মাধ্যমে দেখতে পাচ্ছেন সমাবেশস্থলে যারা সিলেট মহানগরের বিভিন্ন বিএনপির অঙ্গ সহযোগী সংগঠন সহ বিএনপি নেতাকর্মীরা, তারা কিন্তু ইতিমধ্যে সমাবেশস্থলে আসতে শুরু করেছেন। এই সমাবেশস্থলে মূলত সিলেট এবং সুনামগঞ্জের জেলার নেতাকর্মীরা এখানে থাকবেন। এছাড়া যাত্রাপথে আসলে মৌলভীবাজার এবং হবিগঞ্জে আরও দুটি সমাবেশে বক্তব্য রাখবেন তারেক রহমান। সোহার। নাবিল, আপনাকে ধন্যবাদ। আওয়ামী লীগের দুর্গ হিসেবে পরিচিত পটুয়াখালী, এবার নির্বাচনে দলটি না থাকায় জেলার 4টি আসনের মধ্যে 3টিতে বিএনপির প্রধান প্রতিদ্বন্দ্বী জামায়াত ইসলামী, ইসলামী আন্দোলন ও স্বতন্ত্র প্রার্থী। ইতিমধ্যে তারা শক্ত অবস্থান তৈরি করে বিএনপিকে কঠিন লড়াইয়ের মুখোমুখি করেছে। যদিও জেলা বিএনপির দাবি 4টি আসনেই তাদের মনোনীত প্রার্থীরা বিজয়ী হবেন। সদর, দুমকি ও মির্জাগঞ্জ উপজেলা নিয়ে পটুয়াখালী 1 আসন। এখানে বিএনপির প্রার্থী সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী অবসরপ্রাপ্ত এয়ার ভাইস মার্শাল আলতাফ হোসেন চৌধুরী। স্বাধীনতার পর আওয়ামী লীগ বিএনপির দ্বিমুখী লড়াই থাকলেও এবার নতুন চ্যালেঞ্জ 10 দলীয় জোট ও ইসলামী আন্দোলনের প্রার্থীরা। ন্যায় বিচার প্রতিষ্ঠা করা এবং যাদের বিগত দিনে ক্ষয়ক্ষতি হয়েছে তাদেরকে ক্ষতিপূরণ যতখানি সম্ভব আইনগতভাবে দেওয়া, এগুলোই তো আমার মেইন প্রায়োরিটি। পটুয়াখালী 2 আসনটি বরাবরই আওয়ামী লীগের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত, তবে এবার দৃশ্যপট ভিন্ন। জামায়াতের কেন্দ্রীয় নেতা শফিকুল ইসলাম মাসুদ মাঠে নেমে বিএনপির সাবেক এমপি শহীদুল আলম তালুকদারকে ফেলেছেন কঠিন চ্যালেঞ্জে। ক্রান্তিকালে, ক্রাইসিসে আমরা তাদের সাথে ছিলাম, সাথে আছি এবং সাথে থাকব, এই আস্থা আমার সম্মানিত বাউফলবাসীর মধ্যে অর্জিত হয়েছে। গলাচিপা ও দশমিনা উপজেলা নিয়ে পটুয়াখালী 3 আসনটিও আলোচনার কেন্দ্রে। এই আসনে বিএনপির জোটের প্রার্থী গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর। তার জন্য বড় চ্যালেঞ্জ স্বতন্ত্র প্রার্থী ও বিএনপির বহিষ্কৃত নেতা হাসান মামুন। চরাঞ্চলে ইসলামী আন্দোলনের শক্ত ভোট ব্যাংকও বদলে দিতে পারে হিসাব। আমাদের ভোটারদের সিদ্ধান্তের প্রতি আমাদের শ্রদ্ধা আছে। গত 17 বছর তাদের সাথে মাঠে আছি, ওই মাটিতে আমি জন্মগ্রহণ করেছি। কলাপাড়া ও রাঙ্গাবালী উপজেলা নিয়ে পটুয়াখালী 4 আসন। কুয়াকাটা, পায়রা সমুদ্রবন্দর ও তাপবিদ্যুৎ কেন্দ্র ঘিরে সারা বছর আলোচনায় থাকা এই আসনটিতেও হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস রয়েছে। এখানে ইসলামী আন্দোলনের প্রার্থী সাবেক এমপি মোস্তাফিজুর রহমানের শক্ত অবস্থান চাপে ফেলতে পারে বিএনপি প্রার্থীকে। আমি দীর্ঘ 40 বছর এই জনপদের সাথে আছি এবং আমি বোধহয় একমাত্র ব্যক্তি এই এলাকায় যারা প্রার্থী হয়েছেন, যিনি সার্বক্ষণিকভাবে এলাকায় মানুষের সুখে দুঃখে মানুষের পাশে থাকি। সব চ্যালেঞ্জ মোকাবেলা করেই 4টি আসনে জয় নিশ্চিত করবে বিএনপি, এমনটাই প্রত্যাশা দলের নেতাকর্মীদের। নির্বাচন মানেই প্রতিযোগিতা, প্রতিদ্বন্দ্বিতা থাকবেই। এর মধ্য থেকেই আমরা সফল কাম হব, এইটা আমরা আশা করি। এদিকে সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের প্রত্যাশা ভোটারদের। প্রতীক নয়, প্রার্থীর যোগ্যতা দেখে নেতা নির্বাচন করতে চান তারা। রাস্তা লাগবে, কালভার্ট লাগবে, এই আমরা মনে করি জমি দিয়ে করতে পারি না, চাষ করতে পারি না। প্রার্থী চাই এমন একজন যে সবার দুঃখে সুখে মহিলা পুরুষ সবারই সমান অধিকার দিতে পারে। 4টি আসনে মোট ভোটার সংখ্যা 15,09,589 জন। প্রতিদ্বন্দ্বিতা করছেন বিভিন্ন দলের মোট 23 প্রার্থী। জারিন অর্নি, যমুনা নিউজ। ঘনিয়ে আসছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, অথচ নির্বাচনকালে নিরাপত্তা নিয়ে কুমিল্লায় বাড়ছে উদ্বেগ। 24-এর গণঅভ্যুত্থানের সময় থানা থেকে লুট হওয়া অস্ত্রের বড় একটি অংশ এখনও উদ্ধার হয়নি। সীমান্ত ঘেঁষাই জেলায় কিশোর গ্যাং, সন্ত্রাসী ও চোরাকারবারীদের হাতে দেশি বিদেশি অস্ত্রের মহড়া যেন নিত্যদিনের চিত্র। প্রশ্ন উঠছে, এমন পরিস্থিতিতে কতটা নিরাপদ হবে ভোটের মাঠ?
2024 সালের 5 আগস্ট গণঅভ্যুত্থানে কুমিল্লার একাধিক থানা ও পুলিশ ফাঁড়িতে হামলা হয়। সেই সময় লুট হয়ে যায় বিপুল সংখ্যক আগ্নেয়াস্ত্র ও গুলি। বছর পেরোলেও পুলিশের লুট হওয়া সব অস্ত্র উদ্ধার হয়নি এখনো। একথা স্বীকারও করেছেন কর্মকর্তারা। তবে নির্বাচনের আগে নতুন করে দেশে যেন অস্ত্র ঢুকতে না পারে সে ব্যাপারে সতর্ক অবস্থানে বিজিবি। লুণ্ঠিত অস্ত্রের মোটামুটি 90% মতো আমরা উদ্ধার করতে সমর্থ হয়েছি, বাকিগুলো আমরা আশা করছি নির্বাচন আগে উদ্ধার করতে সমর্থ হব। নতুন করে যদি অস্ত্র বাংলাদেশে যাতে আসতে না পারে এবং ইতিমধ্যে যদি কোনো অস্ত্র বিভিন্ন জায়গায় থাকে সেটাও কিন্তু আমরা সীমান্তবর্তী এলাকাতে আমরা কন্টিনিউয়াস অপারেশন করে ধরার ব্যবস্থা করছি। নিরাপত্তা বিশ্লেষকদের মতে উদ্ধার না হওয়া এসব অস্ত্র এখন সন্ত্রাসী ও অপরাধী চক্রের হাতেই রয়েছে। সীমান্ত এলাকা হওয়ায় ভারত, মিয়ানমার সহ বিভিন্ন দেশের অস্ত্র পাচারের ঝুঁকিও রয়েছে কুমিল্লায়। মাঝে মধ্যে উদ্ধারও হচ্ছে বিদেশি পিস্তল, রিভলভার ও গুলি। নির্বাচনের আগে লুট হওয়া সব অস্ত্র উদ্ধার এবং অবৈধ অস্ত্রের বিরুদ্ধে বিশেষ অভিযান ছাড়া নিরাপদ নির্বাচন নিশ্চিত করা কঠিন হবে বলে মনে করছেন তারা। এই যে অস্ত্র যারা লুট করেছে, যারা অস্ত্রের ব্যবসা করে, তাদের নির্দিষ্ট কোনো রাজনৈতিক পরিচয় নেই। তারা যখন যার হয়ে অস্ত্রটি ব্যবহার করতে পারে তারা তখন সেই রাজনৈতিক দলের কর্মী হয়ে যায়। XYZ কারো না কারোর কাছে আছি, দেশের বাইরে কিন্তু যায়নি। সেই অস্ত্রগুলি যদি উদ্ধার না করা হয় তাহলে নির্বাচনের পূর্ব থেকেই কিন্তু অস্ত্রগুলি ব্যবহার শুরু হবে। আইনশৃঙ্খলা বাহিনীর তথ্য মতে গণ অভ্যুত্থানের পর ওই বছরের 12 আগস্ট পুলিশের লুণ্ঠিত 25টি আগ্নেয়াস্ত্র, 667 রাউন্ড গুলি ও 11টি ম্যাগাজিন উদ্ধার হয়। এরপর চলতি বছরের 16 জানুয়ারি র্যাব 11 উদ্ধার করে একটি রাইফেল সহ 2টি আগ্নেয়াস্ত্র। এছাড়া বিভিন্ন সময় যৌথ বাহিনীর অভিযানে 2024 সালের ডিসেম্বর থেকে 2025 সালের অক্টোবর পর্যন্ত 11 মাসে আগ্নেয়াস্ত্র 74টি, 161 রাউন্ড গুলি, 33টি ম্যাগাজিন, 74টি কার্তুজ ও 139টি দেশীয় অস্ত্র উদ্ধার হয়েছে। এদিকে জেলা শহর ও আশেপাশের উপজেলায় সক্রিয় কিশোর গ্যাং। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রায়ই চলে অস্ত্রের মহড়া। সামাজিক মাধ্যমেও ছড়িয়ে পড়ছে সেসব ভিডিও, যা নতুন করে আতঙ্ক ছড়াচ্ছে সাধারণ মানুষের মধ্যে। কিশোরগঞ্জ যেভাবে উৎপাত করতেছে তাতে আগামী নির্বাচন সুষ্ঠু হবে বলে আমরা মনে করি না। যেখানে এখানে মার্ডার, খুন, লুটপাট, ছিনতাইকারী এগুলো দমন হয়েছে না, আর নির্বাচন তো বহুত একটা ব্যাপার স্যাপার। এটা সারা বাংলাদেশে যত নৈরাজ্যকর অবস্থার সৃষ্টি করতেছে, মানুষ মারতেছে, আপনার চাঁদাবাজি, সন্ত্রাসী যা কিছু এই অস্ত্রের বলে হচ্ছে। অবৈধ অস্ত্রের প্রভাব ও অপশক্তির ছায়া কাটিয়ে কুমিল্লায় কতটুকু শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হবে এখন সেটি বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন সচেতন মহল সহ সাধারণ মানুষ। খোকন চৌধুরী, যমুনা নিউজ, কুমিল্লা। ইন্টার্ন চিকিৎসকদের মারধরের অভিযোগে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট কর্মসূচি শুরু করেছেন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা। এ বিষয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী সরকার মাজহার মান্নান। মাজহার, সংকট নিরসনের বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ কি কোনো সিদ্ধান্ত, কোনো পদক্ষেপ নিচ্ছে কিনা, কি পরিস্থিতি এখন সেখানে জানাবেন? পরিস্থিতি তো আগের মতোই আছে, অর্থাৎ ধর্মঘটের কারণে ইন্টার্ন চিকিৎসক যারা আছেন তারা তো এখানে কোনোভাবেই কাজে অংশ নেননি, কোনো সেবায় অংশ নেননি। তবে হাসপাতালের যিনি পরিচালক জনাব ব্রিগেডিয়ার জেনারেল আশিকুর রহমান তিনি বলেছেন যে মিড লেভেলের যে চিকিৎসকরা আছেন তাদেরকে দিয়ে চিকিৎসা কার্যক্রমটি পরিচালনা করা হচ্ছে। তবে আমরা যেটা দেখেছি যে নার্সরাই এখন একমাত্র ভরসা, তারা ডাক্তাররা কিন্তু এখানে আসতেছেন না। আর ব্রিগেডিয়ার জেনারেল আশিকুর রহমান যেটি জানিয়েছেন যে তিনি কথা বলেছেন তাদের সাথে, ইন্টার্নি চিকিৎসকদের সাথে, এবং এই ঘটনায় অভিযুক্তের বিরুদ্ধে একটি জিডিও করা হয়েছে থানায় এবং পুলিশের যে মেট্রোপলিটন মহানগর পুলিশ কমিশনারকে জানানো হয়েছে যে তাকে গ্রেপ্তার করার জন্য। তার ভাষাটা ছিল এরকম, যতক্ষণ গ্রেপ্তার সাপেক্ষেই ইন্টার্নি চিকিৎসকরা তাদের ধর্মঘট তুলে নেবেন এবং ফিরবেন। কিন্তু পরিস্থিতিটি হয়েছে, যদি আমরা আপনাদেরকে একটুখানি ফুটেজে দেখাতে পারি, এমনিতেই তো ধরেন ধারণ ক্ষমতার থেকে প্রায় 1.5 গুণেরও বেশি রোগী সেবা নেন এই উত্তরের এই জায়গাটিতে। এখন যেটি পরিস্থিতি এসেছে যে ইন্টার্নি চিকিৎসকরা না থাকার কারণে নার্সরাই একমাত্র ভরসার দিকে আছেন এবং যারা ভোগান্তিতে পড়েছেন যেসব মানুষ তারা কিন্তু খুবই গোসা এবং তারা খুবই ক্ষুব্ধ এবং অনেকেই বলছেন যে এই মারধরের বিষয়টি অনেক সময় ক্ষোভ থেকেও চলে আসে।
স্যার আপনাকে ধন্যবাদ। টাঙ্গাইলের কালিহাতীতে রেল লাইনে ভাঙন দেখা দিয়েছে। স্থানীয়রা জানান সকালে ট্রেন যাওয়ার সময় বিকট শব্দ হয়, পরে সল্লা এলাকার 116 নম্বর ব্রিজের উপর লাইন ভাঙা দেখতে পেয়ে রেল কর্তৃপক্ষকে খবর দেওয়া হয়। তাৎক্ষণিকভাবে সনাতনী পদ্ধতিতে ট্রেন চলাচলের ব্যবস্থা করা হয় বলে জানায় কর্তৃপক্ষ। পরবর্তীতে অন্য জায়গা থেকে রেল লাইনের পাত এনে ভাঙা রেল খুলে মেরামতের কাজ শুরু হয়েছে। দ্রুত সময়ের মধ্যে কাজ শেষ করা হবে বলে জানায় রেলওয়ে কর্তৃপক্ষ। নারায়ণগঞ্জে একটি প্লাস্টিক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। গতরাতে সদর উপজেলার গোগনগরের বাড়িটেক এলাকায় সাইন ফ্লাক্সিপ্ল্যাক প্লাস্টিক কারখানার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস জানায় রাতে প্লাস্টিক তৈরির কাজ করছিলেন শ্রমিকরা। এ সময় মেশিনের বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে পুরো কারখানায়। দাহ্য প্লাস্টিকজাত পণ্য থাকায় পাশের ভবনেও ছড়িয়ে পড়ে আগুন। তীব্র শীতে এবার কুড়িগ্রামে ফসলের ক্ষয়ক্ষতির শঙ্কায় কৃষকরা বলছেন, শৈত্যপ্রবাহের কারণে সবজিতে পোকামাকড়ের উপদ্রব বেড়েছে, নষ্ট হয়েছে শস্যের বীজতলা। অন্যদিকে গোপালগঞ্জের চাষিদের অভিযোগ, এবার নিম্নমানের বীজের কারণে ক্ষেতের ফসল নষ্ট হয়েছে। বিষয়টি খতিয়ে দেখছে কৃষি বিভাগ। কুড়িগ্রামে শীত শুরু হয়েছে অক্টোবর থেকে। পৌষের শীতে অনেকটা স্থবির হয়ে পড়ে জনজীবন। বেশ কয়েকটি শৈত্যপ্রবাহের প্রভাব পড়েছে ফসলের মাঠেও। জেলার 16টি নদ নদীর 4.5 শতাধিক চরে প্রায় 45,000 হেক্টর আবাদি জমি। মরিচ, বেগুন, করলা সহ বিভিন্ন ফসল উৎপাদন হয় সেখানে। কৃষকরা বলছেন তীব্র ঠান্ডায় নষ্ট হয়েছে বোরোর বীজতলা। ঘন কুয়াশায় আলু সহ বিভিন্ন সবজির ফুল ফলে পচন ধরছে। ছত্রাকের আক্রমণে বিবর্ণ হচ্ছে আবাদ। এতে ফলন কমার পাশাপাশি উৎপাদন খরচ বৃদ্ধিতে ক্ষতির শঙ্কায় কৃষকরা। ভুট্টারও ক্ষতি হওয়া লাগছে, সবকিছু আমাদের কম বেশি ঠান্ডার কারণে ক্ষতি হওয়া লাগছে। করলা গাছ গাছছি, মরিচ গাছ গাছছি, বেগুন গাছ গাছছি, সব নষ্ট হয়ে গেছে। এমন শীত গাছে এত ওষুধ পানি দিচ্ছি তাও কাজ হয় নাই। যেটা নমল বাতে বিছন পাচ্ছে সেটা বিছন গাড়ার মতন এখন উপযুক্ত হয় নাই, যতক্ষণ দিন ছাড়ে নাই। ঠান্ডায় তো আমাদের কোনো বর্তমানে বীজ নেই। বীজ যখন ঝেলে ফেলাইছে এলে সম্পূর্ণ নষ্ট হয়ে যাচ্ছে। বিঘা প্রতি 10 থেকে 15,000 টাকা বেশি উৎপাদন খরচ বাড়তেছে। ক্ষতির হাত থেকে রক্ষায় ওষুধ স্প্রে করা, রাতে পলিথিন দিয়ে বীজতলা ঢেকে দেয়া সহ বিভিন্ন পরামর্শ দিচ্ছেন কৃষি কর্মকর্তারা। বড় বীজতলা আমরা প্রায় 52 থেকে 53 হেক্টর আক্রান্ত পেয়েছি। আমরা কৃষককে বিভিন্ন পরামর্শ দিচ্ছি কি কি ব্যবস্থা গ্রহণ করলে যে বড় বীজতলাগুলো এই অতি শৈত্যপ্রবাহ থেকে রক্ষা পাবে। এবং আলুর ক্ষেত্রে আমরা কৃষকদেরকে পরামর্শ দিচ্ছি তারা যেন সঠিকভাবে সঠিক মাত্রায় সঠিক ছত্রাকনাশকটা স্প্রে করে। এদিকে গোপালগঞ্জের কৃষকদের দাবি, নিম্নমানের সবজি বীজের কারণে জমির ফলন নষ্ট হয়েছে। সদর উপজেলার সিলোনা ও রঘুনাথপুর গ্রামে সবজি চাষের খ্যাতি রয়েছে। প্রতি বছর কেবল শীতকালীন সবজি চাষে বিঘা প্রতি লাখ টাকা আয় করেন কৃষকরা। তবে এবার উৎপাদন খরচ উঠবে কিনা তা নিয়ে শঙ্কায় তারা। ব্রকলি, ফুলকপি, ওলকপি, বাঁধাকপি চাষবাস করছি, এবার লাভবান হতে পারবো না। যে এমনি রুইছি 10 দিন পরে ফুল এসে গেছে, ফুল এসে গেলে এবার তো আমাকে আর ক্ষতি। এবার তো বীজ তো তেমন ভালো পাই নাই। ফুলকপি প্রতি বছর ক্যান্ডি বীজটা ভালো ছিল, ওটা পাওয়া যায় না। এবার তারপর নতুন বীজ দিছি, তা ছোট ছোট গাছ হয়ে ফুটে যায়। ফুলকপির চাষে আমরা খুব দুর্ভোগে পড়ছি, কারণ বীজ এবার ভালো আসেনি। এবার কোনো দাম পাই নাই। এই কালেজিরে কিরকম দাম থাকবে সামনে দেখা যাবে আর কি। কৃষি বিভাগ জানায় ফুলকপি ও বাঁধাকপি চাষে সবচেয়ে ক্ষতি হয়েছে। ফসল নষ্ট হওয়ার কারণ খতিয়ে দেখছেন কৃষি কর্মকর্তারা। যেহেতু আমাদের এবার কিছুটা ওয়েদার ফ্লাকচুয়েশন হয়েছিল, কিভাবে সমাধান করা যায় সেই কারিগরি দিকগুলো আমরা কৃষকদেরকে পরামর্শ দিচ্ছি। যদি কোনো বীজ কোম্পানি তারা যদি এইভাবে আমাদের কৃষকদেরকে ক্ষতিগ্রস্ত করে থাকে, আমরা অবশ্যই তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেব। সাবরিনা লিজা, যমুনা নিউজ।